নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই ফুটবলের ট্রাম্প কার্ডে। আর ফুটবলের ট্রাম্প কার্ড আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি। আপনারা জানেন যে গোটা বিশ্বের এখন নজর একটা দিকেই, সেটা হলো ওয়ার্ল্ড কাপ কার কাছে যাবে। 2026-এর এই ওয়ার্ল্ড কাপ এবার কার হাতে উঠবে তা নিয়ে কিন্তু দুর্ধর্ষ ফুটবল শৈলী আমরা দেখছি। প্রত্যেক মিনিটে একেবারে একে অপরকে ছিটকে দিচ্ছে, কারণ নকআউট মানেই একে অপরকে ছিটকে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং নতুন নতুন রেকর্ড তৈরি করা। যতটা আমরা 32 শেষ হতে দেখছি এবং 16-র দিকে যখনই এগোচ্ছে টিমগুলো, নতুন নতুন নাম উঠে আসছে এবং আমরা দুর্দান্ত দুর্দান্ত গোল দেখছি। এরকম একটা প্রেক্ষাপটে আজকে আমরা কিন্তু আবার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক যশবন্ত বিশ্বাস, তাকে স্বাগত জানাই এবং অবশ্যই তার কাছে থাকবে বেশ কয়েকটি প্রশ্ন। এবং অবশ্যই আজকে আমরা বোঝার চেষ্টা করব বিশ্বকাপের এই স্টেজে, এই পর্বে, এই রাউন্ড অফ 32 থেকে 16, এই বাফার জোনের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে, ব্যক্তিগত নৈপুণ্য নাকি দলগত পারফরমেন্স, কারা এবার বিশ্বকাপে বাজিবাদ করার জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, আমরা একটু বোঝার চেষ্টা করব। চলুন একটু কথা বলা যাক। যশবন্তদা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, যে প্রেডিকশন করেছিলে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ম্যাচে, বলেছিলে দুর্ধর্ষ খেলা হবে, রাত জেগে মানে খেলা দেখে পয়সা উসুল হবে, সত্যি পয়সা উসুল হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুল্যমূল্য ভারে পর্তুগালে গিয়েছিল, এই কথা তুমি বলেছিলে, সেটাই দেখা গেল। কিন্তু কোথাও একটা খারাপ লাগলো মদ্রিচের জন্য। মানে সেকেন্ড গোলটা কিন্তু ক্রোয়েশিয়া পেয়েছিল, কিন্তু সেটা দেখা যায় সেটা বৈধ নয়। রেফারি এরপর দেখা যায় এবং তারপরে দেখা যায় যে গোলটা বৈধ নয় এবং যে কারণে বাতিল করা হয় এবং যার ফলে কিন্তু 2-1 গোলে পর্তুগালের জয়লাভ। এটা যেমন আজকে মানে এই ম্যাচের একটা আলোচনার জায়গা। প্রথমে তুমি এটা নিয়ে একটু বলবে যে মদ্রিচের, তারও তো একটা রেকর্ড তৈরি হচ্ছিল এই বিশ্বকাপে, এই যে ছিটকে গেল ক্রোয়েশিয়া এবং মদ্রিচ, তার এটা শেষ বিশ্বকাপ, এটা একটা বিশ্লেষণ তোমার থেকে অবশ্যই চাইব। এবং সেই সঙ্গে আমরা দেখলাম CR7-কে ওই 77 মিনিট কিছু সময় পরে, 78 মিনিটই বলতে পারো, ঠিক সেই সময় হঠাৎ করে কোচ তাকে ডেকে নিলেন, কার্ড দেখানো হলো, তিনি একটুখানি বিস্মিত হলেন বা একটুখানি মেজাজ হারালেন, উঠে এলেন। তার পরিবর্তে প্লেয়ার যে গেল, সে গিয়ে গোল করে এলো। এই জায়গাটা কেন? মানে ওই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে এইরকম একটা পরিস্থিতি, তখনও 1-1, যখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নেওয়া হলো তখনও 1-1 স্কোর লাইন। এরকম একটা পরিস্থিতি যদি ম্যাচটা যদি আরও দীর্ঘ হতো, তাহলে তো রোনাল্ডোকে ছাড়াই পর্তুগালকে খেলতে হতো। দেখো সুচারু, একটা ব্যাপার হচ্ছে যে আমরা হচ্ছে ফুটবল ভালোবাসি, আমরা রিপোর্টার, আমরা কভার করছি, সেই জায়গার থেকে কিছু জ্ঞান বলো বা কিছু আমরা বিশেষ কিছু বুঝতে পারি বলে আমরা 2-4টে কথা, আমরা কিন্তু উই আর নট এ কাইন্ড অফ টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল পারসনস। সিন্স দ্যাট ধরো কালকে যেমন ভেরি ইন্টারেস্টিং, দুটো কোচই কিন্তু 4-2-3-1-এ কিন্তু সাজিয়েছে। আমরা বলছিলাম যে অ্যাটাকিং থার্ডটায় কিন্তু অ্যাটাকিং প্লেসে কিন্তু বেশি লোক বাড়ানোর সেম পদ্ধতিতে দুটি দলে করেছে, রাইট? এবার তুমি যেটা বলছো প্রথমে যে হ্যাঁ, এটা দেখো এখন ভার সিস্টেম এমন একটা সিস্টেম, আমরা এর আগে দেখেছি ইরানের গোল, একটা পা একটুকু মানে হয়তো স্কেল দিয়ে যদি মাপি 6-8 ইঞ্চি, কিন্তু দেখো সবসময় চোখের দৃষ্টিতে সব কিছু ধরা সম্ভব। এখন আমার কাছে টেকনিক্যালিটি আছে, টেকনোলজি আছে, আমি কেন ইউজ করবো না? যদি ডাউট থাকে, এটা ক্রিকেটের ক্ষেত্রেও বলো, বিভিন্ন ক্ষেত্রে দেখো আউট ম্যাক্সিমাম কিন্তু আবার রেফার করে তখন আউট দেয়, LBW বা বিভিন্ন ক্ষেত্রে স্টাম্পস, তো তেমনি এক্ষেত্রেও তাই। এখন দুটো মানুষ পরস্পর একটু আগে পেছনে, এখন নিয়মের নিরিখেও পেছনে ও আগে, সেইভাবে অফসাইডও হচ্ছে। আগের দিন এইভাবে ইরানি গোলও বাতিল হয়েছে, কালকেও, এটা আমি বলবো ব্যাড লাক। কিন্তু তুমি যদি বলো সত্যি ধারে বারে দুটো টিম 50-50 থাকলো, কোথাও আমরা পর্তুগালকে রেখেছিলাম, কারণ পর্তুগালের পেনিট্রেশনটা একটু বেটার। কারণ ক্রোয়েশিয়ার যেটা আমার দেখে মনে হয়েছে বিশ্বকাপে, ম্যাক্সিমাম প্লেয়ারের বয়স হয়ে গেছে। পেরিসিচ, বরিসিচ, লুকা মডরিচ, রকিতিচ, এরা নিঃসন্দেহে ক্লাব লেভেলে খেলছে। এবং কালকে ম্যাচ শেষের পর আমার মনে হয় তোমারও তখন চোখে জল চলে এসেছিলো, যেভাবে দুই সতীর্থ, রোনাল্ডো তাকে জড়িয়ে ধরলেন, মাথাটা চেপে ধরলেন, তাদের পরিভাষায়, ভাষা আলাদা কিন্তু তারা যেহেতু একসাথে ক্লাব খেলেন, কাজেই তাদের মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজের শেয়ারিং আছে। তো সেই সময় তুমি যদি দৃষ্টিভঙ্গিটা দেখো বা আমরা যদি ছবিতে দেখতে পাই এক ঝলক, দেখবে দুজনে কিন্তু চোখে কিন্তু কাইন্ড অফ একটা নমনীয়তা, চোখে একটা জল ব্যাপার, কিন্তু তারা স্পোর্টসম্যান, এন্ড অফ দ্য ডে স্পোর্টসম্যান মানে কিন্তু রাফ অ্যান্ড টাফ। কোথাও এই যে সত্যিটা,
এটা অ্যাকসেপ্ট করাটাও কিন্তু একটা স্পোর্টসম্যান, যে আমি হেরে গেলাম বা আমি জিতলাম। তো এইভাবে অলরেডি 32 থেকে 16 যেমন পা দিয়ে দিল, তেমনি 32 থেকে এক সময় ওয়ার্ল্ড কাপ রানার্স টিম তারা ছিটকে গেল। ইউরোর দুটো তো সেরা টিম, যেমন ধরো স্পেন ওয়ান অফ দ্য সেরা, পর্তুগাল সেরা, ক্রোয়েশিয়া। তো এখন বড় বড় টিমগুলো আস্তে আস্তে ছিটকে যাচ্ছে, অঘটন ঘটছে। এই বিশ্বকাপে প্রচুর ঘটেছে, আমরা এখানে আলোচনা করেছি গত দুদিন। জার্মানির মতো টিম বিদায় নিয়েছে, নেদারল্যান্ডস চলে গেছে, তো ক্রোয়েশিয়া একটা বড় টিম, ধারে ভারে তাদের প্লেয়ারদের প্রোফাইল যদি দেখো। তবে তুমি যেটা বললে পরে, আমার যেটা মনে হয়, দেখো রোনাল্ডোটা বয়স হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এবং ফুটবলের স্পিডটাই কিন্তু এখন শেষ কথা, গতি। এই জায়গায় দাঁড়িয়ে যদি একটা ফ্রেশ লেগকে নামানো হয়, একটা ফ্রেশ প্লেয়ার, তার গতিটা কিন্তু, রোনাল্ডো বড় প্লেয়ার, রোনাল্ডো যে কোনো জায়গাতে একটা ফ্রি কিক বা একটা রকম স্পট জাম দিয়ে হেডে নিমেষে, যেমন হ্যারি কেন, আসবো আমরা এরপরে। তো কিন্তু একটা এই যে রামোস যাকে নামালো, একটা ফ্রেশ লেগ, তার গতি, তার তখন যে তীব্রতা, এই আঘাত আনা, অর্থাৎ কাউন্টার বারংবার যে আঘাত আনা, কোথাও গিয়ে এগুলো কিন্তু কাজে লাগে। তো সেটাই মনে হয় কোচ করেছেন। এবং রোনাল্ডো যতক্ষণ ছিলেন, রোনাল্ডোর কাজ একদম সুদে আসলে কিন্তু পুষিয়ে দিয়েছে। এবং তুমি যারা বলছিলে সত্যিই তো তাই, প্রথমে ফার্স্ট হাফ ড্র, আমরা ভাবছিলাম যে কী হয়। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু গোল করে দিল 52-53 মিনিটের মাথায় করে এগিয়ে গেল। তারপর কিন্তু পর্তুগাল কাউন্টার অ্যাটাকটা, এবং দুদিকে দেখো দুটো এরিয়াল, মানে দুটো উইং যেটা বলি আমরা, লেফট এবং রাইট, কন্টিনিউয়াস কিন্তু ভেতরে ঢুকছে এবং বল ঠেলছে। এই করতে হতে 68 মিনিটে রোনাল্ডোর গোল, যদিও পেনাল্টি থেকে, কিন্তু এত চাপ আসছিল, কিছু করার ছিল না। তারপরে তুমি যারা বললে সত্যি, কারণ রোনাল্ডো তো চাইছিলেন যে তিনি থেকে শেষ করতে, কিন্তু আমার মনে হয় কোচ যে তাকে সব থেকে ভালো বুঝছে, তার মনে হয়েছে যে এই পর্যন্ত ঠিক আছে এই ম্যাচে, পরের ধাপের জন্য রোনাল্ডোকে বাঁচিয়ে রাখতে হবে। হয়তো কোনো কার্ড দেখে ফেললেন বা কোনো চোট হলো শারীরিক কিছু, যার জন্য তিনি যখন মনে করেছেন, তিনি বেটার বুঝেছেন, তুলে নিয়েছেন, এবং যাকে নামিয়েছেন সেও শেষ পর্যন্ত বাজিমা। তুমি যারা বললে অতিরিক্ত সময় দুরন্ত গোল, এবং যার ফলে পর্তুগাল 2-1 উইন। এবারে আমি চলে আসছি একটু স্পেনের খেলায়। স্পেন নিয়েও তোমার প্রেডিকশন ছিল যে স্পেন দলগত দক্ষতা, আবার একটা টিকি তাকার একটা সুন্দর মেলবন্ধন দেখা গেল, এবং সেই সুন্দর মেলবন্ধন থেকে একটা জায়গা তৈরি করে নিল স্পেন। এবারে কি স্পেন দাবিদার বলা যেতে পারে, মানে ফ্রান্স, আর্জেন্টিনা এবং সেই সঙ্গে ব্রাজিল, তাদের সঙ্গে কি এবারে স্পেনও দাবিদার? দেখো, প্রথমে বলি, কালকে স্পেন যেভাবে দলটা সাজিয়েছিল, 4 জন রক্ষণ, তার ওপরে রড্রিকে খেলিয়েছে, মানে কিছুটা স্ন্যাচ করা অপোনেন্ট প্লেয়ারকে বা বলের গতিটাকে বৃদ্ধি করার জন্য একটা অদ্ভুত পজিশনে, তার সামনে দিয়াগো ওলমো এবং পেড্রি দুটো উইং, এবং ওপরে 3টে তোমার দেখো স্ট্রাইকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে টিমটা যেভাবে খেলার কথা ঠিক সেইভাবেই কিন্তু অপারেট করেছে, তাই না? এবার এই জায়গায় দাঁড়িয়ে যা প্রেডিকশন আমাদের ছিল যে স্পেন জিতবে কিনা, স্পেন জিতেছে এবং ভালোভাবে জিতেছে। 3টে গোল করা অপোনেন্টের বিরুদ্ধে, এবং এরা মানে খুব একটা খারাপ টিম না, কিন্তু ওয়ারজাবাল, পোরো এবং বেশ করে কুকুরেলা, এই যে কম্বিনেশনটা মানে মারাত্মকভাবে কালকে কাজ করলো। এবং স্পেন কেন, যে তুমি যারা বললে তিকি-তাকা, আমরা দেল বস্কের সময় থেকে দেখে এসেছি যে বুস্কেটস, ফ্যাব্রিগাস, পেড্রো, এদিকে তোমার পেছনে ছিল পিকে, সেরা, একটা অদ্ভুত কম্বিনেশন, এত স্পিডে জায়গা চেঞ্জ করে, এত দ্রুত পাস খেলে, হাইটের দিক থেকে বেশি নয় কিন্তু ছোট ছোট, কিন্তু এত দ্রুত জায়গা চেঞ্জ করে নিচ্ছে, একটা কাইন্ড অফ ত্রিভুজ চতুর্ভুজ নিজের মধ্যে তৈরি করা, খুব দ্রুত পায়, এবং দেখবে কন্টিনিউয়াস পাস খেলতে থাকে, এমনকি অ্যাটাক গেলেও ফট করে দেখবে পেছনের দিকে, অর্থাৎ অপোনেন্ট প্লেয়ারকে নিজের জালে একটা জাল তৈরি করে সবসময়, একটা মায়া জাল তৈরি করে স্পেন, দেখবে সবসময় করে কাউন্টার অ্যাটাক যাচ্ছে, অথবা এরিয়াল বলে যাচ্ছে, অথবা গতিতে বিট করছে। ওদের কাছে 3টেই আছে অস্ত্র, তো সেটারই গতি প্রকৃতি কালকে দেখলাম। ওয়ারজাবাল ব্রিলিয়ান্ট দুটো স্কোর, এবং লাস্ট যে গোলটা করলো পোরো, ব্রিলিয়ান্ট ফিল্ড স্কিল। তো সব মিলিয়ে ইউরোর ওয়ান অফ দ্য বেস্ট টিম স্পেন, তারা নিজেদেরকে যোগ্যতার সাথে বাট আমি বলবো এখনও কিন্তু স্পেন পুরোপুরি, আমরা যেটাকে বলি না তরোয়াল খোলা, সুচারু খাপ খোলা,
খোলেনি এখনও। লাভি আমালকে এখনও পর্যন্ত আমরা সেভাবে পাইনি। তুমি যদি ওপরটা দেখো, বাঁদিক থেকে বায়না, মধ্যে ওয়ার্ড জাবাল, ডান দিকে ইয়ামাল, এবং এরা কিন্তু ইয়ামাল এবং বায়না কিন্তু সুইচ ওভার করে কন্টিনিউয়াস। এই দেখছো বাঁ পায়ে, এই দেখছো ডান দিকে, অর্থাৎ অপোনেন্টের যারা রক্ষণভাগ তারা কিন্তু না দিশেহারা হয়ে যায় যে কাকে কোথায়। এখন তো ওরকম ম্যান মার্কিং 1:1 হয় না, যখন তখন নিয়ে নেবে, অর্থাৎ জোনাল মার্কিং এবং একটা জায়গা জুড়ে ওরা চেষ্টা করে মার্ক করার। তো সেটা কালকে অস্ট্রিয়া পারেনি এবং মানে অন্যতম যোগ্য টিমভাবে স্পেন কালকে জিতেছে। এবারে বাকি যে আলোচনাটা আমরা রাখবো, অবশ্যই এই বিশ্বকাপে মেসিকে নিয়ে আলোচনা হচ্ছে, এমবাপ্পেকে নিয়ে আলোচনা হচ্ছে, এছাড়াও আমরা জানি হ্যাল্যান্ডকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব, হ্যারি কেন। দেখো, পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় হ্যারি কেন কিন্তু এটা খুব পরিচিত শব্দ, পরিচিত নাম, কিন্তু আমরা যে হ্যারি কেনকে নিয়ে বলছি, ইংল্যান্ডের অধিনায়ক, ব্রিলিয়ান্ট, সুপার। আমি একটু 2-4টে তথ্য আমাদের দর্শকদের এই মুহূর্তে যারা দেখছেন বা আমাদের আর+কে ভালোবাসেন, হ্যারি কেন এমন একজন প্লেয়ার, তার সামনে এই মুহূর্তে দুজন কিংবদন্তি, তিনি নিজেও কিংবদন্তি, মেসি, রোনাল্ডো। কেন মেসি? একই মরশুমে ক্লাব এবং দেশের হয়ে মেসি 11-12 সালে 82টা গোল করেছিলেন। অলরেডি 72টা করে বসে আছে হ্যারি কেন। উনি কোন ক্লাবে খেলেন আপনারা জানেন, যে ব্রায়ান মিউনিখে খেলেন, আমরা ব্রায়ান মিউনিখ বলি। অলরেডি 61টা গোল করে বসে আছে ক্লাব ফুটবলে, দেশেরও 11টা। আচ্ছা, ইউরো এবং বিশ্বকাপ যেহেতু ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ফুটবলের ক্ষেত্রে, তাতে ওর সামনে রোনাল্ডো 24, অলরেডি হি স্কোর 20, মানে 4টে গোলের ডিফারেন্স। এরপরে ইউরো আসছে, অলরেডি বিশ্বকাপে আরেকটা ম্যাচ পাচ্ছে হ্যারি কেন। যে গতিতে মাথা এবং তার পা কাজ করছে, আমরা আগের দিন দেখলাম ডান পা মানে বুলেটের মতো ওই জায়গার থেকে সুচারু নিজের বডিটাকে রেখে, বাঁ পাটাকে রেখে ডান পায়ে যেখানে আউটসে ফিনিশ করে কিছু করার ছিল না, সুপার। আচ্ছা, ইংল্যান্ডের হয়তো সর্বোচ্চ গোল এবং বিশ্বকাপে 13টা করে ফেলেছে। এর বাইরেও কিন্তু আরেকটা আছে, 2টি বিশ্বকাপে 5 বা তার বেশি গোলে এই মুহূর্তে তার সামনে মাত্র 5 জন। অবশ্যই মেসি 2022-26 মিলিয়ে 5টা বা তার বেশি গোল করেছেন। এমবাপ্পে 22-26 তুমি জানো হ্যাট্রিক ছিল। থমাস মুলার 14 এবং 10-এ দুটো বিশ্বকাপে। আর্জেন্টিনার কুবিয়া 70 এবং 78 সালে, এবং আরেকজন হচ্ছে মিরোস্লাভ ক্লোজে 2006 এবং 2002 বিশ্বকাপ। অর্থাৎ এই তালিকায় কিন্তু ইংল্যান্ডের যারা তাবড় গ্যারি লিনেকার থেকে ডেভিড বেকহ্যাম, আমাদের রুনি, প্রত্যেককে পেছনে ফেলে কিন্তু এই মুহূর্তে হ্যারি কেন, এবং যেভাবে তিনি অধিনায়কত্বটা করছেন সুচারু, তাতে কিন্তু ইংল্যান্ডের দর্শকরা আশায় বুক বাঁধছেন যে 16-এ চলে এসেছি, 16-র পরের ধাপটা এবার 8, এবং ওদের তুমি দেখো র্যাশফোর্ড থেকে শুরু করে সাকা, পেছনে এজে, অর্থাৎ কাউন্টার অ্যাটাক, তার সাথে একটা উজ্জ্বল ফরওয়ার্ডকে যেভাবে ওদের কোচ মানে খুব বুদ্ধির সাথে, তার সাথে হ্যারি কেনের হাইট, ওরা দেখবি এরিয়াল বলটাও যেভাবে ও স্কোর করে এবং যে গতিতে পেনিট্রেশনটা মারাত্মক। ফুটবলে যেটা দরকার, যে গোল বক্সের মধ্যে যদি একবার উনি ঢুকে আসেন, মানে 9টার মধ্যে অন্তত 6টা গোল হচ্ছে, আর বাকিগুলো কিন্তু 3 কাঠির মধ্যে। সেখানে একক দক্ষতায় গোলকিপাররা, যেমন এই যে আর্জেন্টিনা এবং কোপে ভার্দের চান্স কতটা? 1%, এটা রাখতে হয়। 99% আর্জেন্টিনা, কিন্তু কোপে ভার্দের কাছে নাথিং টু লুজ, প্রমাণ করার ম্যাচ, লড়াইয়ের ম্যাচ। আমি বলছি দেখো, ওরা জান লড়িয়ে দেবে, এবং ওদের গোলকিপার ভার্সেস মেসি, এন্টার আর্জেন্টিনা খেলা হবে। রাত জাগবে বাঙালি, রাত জাগবো তুমি আমি, রাত জাগছে গোটা আর+এর দর্শকরাও। কাজেই এই ম্যাচগুলোতে কিন্তু হারানোর কিছু নেই ওদেরকে, কিন্তু আর্জেন্টিনার অনেক কিছু হারানোর আছে, চাপে থাকবে। আর যে প্রথম থেকে যদি 1-2 গোল যদি দিতে পারে, যেমনটা আগের দিন সেনেগাল, দেখো 85 মিনিট পর্যন্ত গোল করার পর, এবার বেলজিয়াম নিঃসন্দেহে বড় টিম, আদ্রিয়ান লুকাকু, ইডেন হ্যাজার্ড, প্রত্যেকে ইউরোর বড় টিমে খেলেন, তার চাপটা আলাদা, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, ওদের মানে কোথায় কখন কি কোথায়, প্রফেশনাল ফুটবলার জানে। তো তেমনি মেসিরাও কিন্তু জানে, মেসিদের প্রত্যাশার চাপ কিন্তু বাড়ছে আস্তে আস্তে, কিন্তু কোপে ভার্দের হারানোর কিছু নেই। 5 লাখের একটা দেশ, আমাদের কলকাতার থেকেও জনসংখ্যা কম, কোনো জায়গায় এলেও তাদের দেশের প্রধানমন্ত্রীরা, আর্জেন্টিনার সামনে একটা কঠিন চ্যালেঞ্জ, অবশ্যই 16 থেকে 8-এ যাবে, এবং গোল পোস্টের তলায় যে ভজিনা, ও কিন্তু অসম্ভব ভালো গোলকিপার, অসম্ভব ভালো রিফ্লেক্স, তেমন অ্যান্টিসিপেশন, তেমন বল ক্রিপিং, এবং এরিয়াল বলে কিন্তু খুব একটা বিট হতে দেখিনি এখনো পর্যন্ত।
এবার দেখো ভাগ্য অনেক কিছু চেঞ্জ হয়, বল হাত থেকে বেরিয়ে যায়, গোল হয়ে যায়, বল ধরতে গেলে গোলে গেল, প্রচুর কিছু দেখেছি। বাট আমরা একটা ওভারঅল ভালো ফুটবল দেখার আশায় এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপ থেকে অনেক কিছু পারছি। এই যে রাত জেগেছি, কালকে তুমি আমি, আমরা ক্লান্ত, আমরা হয়তো সেইভাবে আজকে পরিষ্কারও আসতে পারিনি অফিস করার জন্য, কিন্তু আমাদের রাত জাগাটা উসুল। আমরা যেটা প্রেডিকশান করেছি, আমরা টিম আর প্লাস আমরা যারা করছি ফুটবল নিয়ে কর্মকাণ্ড আপনাদের জন্য, আমরা কিন্তু সেই ধাপে কিন্তু একটা ধাপ সফল হয়েছি। আজকে দেখি সফল হই কিনা, হোপসো। আমরা এক্সপেক্টেড ভালো ফুটবল, এবং এক্সপেক্টেড যেগুলো টিম যাদেরকে আমরা ধরছি বাজিমাত করবে, তারা বাজিতামাত। তবে যারা পিছিয়ে আছে তাদের নাথিং টু লুজ। যেমন বললেন যে তুমি আর্জেন্টিনা ম্যাচটা বলছে, কোপ ভার্দের কাছে না হারানোর কিছু নেই সুচারু। ওদের 99% লড়াই, জেদ, খিদে, 1% চান্স। আর উল্টো দিকে 99% জেতার কথা, 1% হারার কথা। ওই 99 থেকে 100 যেতে গেলে কিন্তু একটা রান করতে হয় ক্রিকেটেও, তবে গিয়ে 100 হয়। তো এই ব্যাপারটা যদি লাক ফ্যাক্টর, আমরা ক্যামেরুনের মতো, কে জানে এরকম একটা রজার মিল্লা উঠে আসবে কিনা, জানি না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অনেক ধন্যবাদ। একটা তীক্ষ্ণ বিশ্লেষণ যশবন্ত বিশ্বাসের। গতকালের প্রেডিকশন মিলেছে, এবারে প্রেডিকশন মিলবে কিনা, এবং অবশ্যই আর্জেন্টিনা ক্যাবো ভার্দের ম্যাচে ঠিক কী হলো, স্কোর লাইন কোথায় গেল, এবং রাউন্ড অফ 32 থেকে কারা 16-এ পৌঁছলো। যদিও যশবন্ত বিশ্বাস বলছে যে আর্জেন্টিনার কাছে কঠিন পরীক্ষা, কারণ সর্বশক্তি দিয়ে ক্যাবো ভার্দে ঝাঁপিয়ে পড়বে, এবং অবশ্যই তাদের ইউএসপি, তাদের গোলকিপার ও তাদের গোলরক্ষক ক্যাবো ভার্দের, যিনি কিন্তু প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। আমরা অবশ্যই নজর রাখবো আগামী পর্বেও। তবে আজকের মতো ফুটবলের ট্রাম্প কার্ড এ পর্যন্তই। আমরা আপাতত বিদায় নিচ্ছি। তবে আপনারা কমেন্ট করতে, লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে প্রেস করবেন, এবং আপনারা কোন দলের সমর্থক একটু কমেন্ট করে জানান, সেই দল নিয়ে আমরা একটু কথা বলি। অবশ্যই আমাদের নজর থাকবে বিশ্বকাপে কে অনন্য নজির তৈরি করলো, গোল্ডেন বুট, গোল্ডেন বল কে পেলো, তার দিকে আমাদের অবশ্যই গোল্ডেন গ্লাভসের লড়াই থাকছে, গোল্ডেন গ্লাভস কার হাতে যায় তার দিকেও আমরা নজর রাখবো। তবে আপাতত আমরা দুজনেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।